নির্দেশ অনুযায়ী সমস্ত নির্বাচন প্রক্রিয়া মনোনয়নপত্র জমা থেকে শুরু করে মনোনয়নপত্র প্রত্যাহার স্ক্রুটিনি সমগ্র বিষয়টা সিসিটিভি ফুটেজে এবং ভিডিওগ্রাফিতে সেগুলো ধরে রাখার কথা, এটা বাধ্যতামূলক। আমরা জানতে চেয়েছি যদি নিকুঞ্জ দেবনাথ 8ই নভেম্বরের মধ্যে মনোনয়নপত্র বা প্রার্থীপদ প্রত্যাহারের জন্য আবেদন করে থাকে, কত তারিখ তিনি প্রার্থীপদ প্রত্যাহারের জন্য আবেদন করেছেন সেই ভিডিও ফুটেজ বা সিসিটিভির ফুটেজ আমাদের কাছে তুলে ধরবার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করি। গত 11 তারিখ সম্ভবত আমরা একটা নিউজ চ্যানেলে দেখতে পাই বা বেশ কিছু সংবাদ মাধ্যমে দেখতে পাই, রিটার্নিং অফিসারের অফিস থেকে সিসিটিভির যে সমস্ত কন্ট্রোল বোর্ড ছিল, অন্যান্য যে সমস্ত ইলেকট্রনিক্স আইটেম ছিল, সেগুলো অফিস থেকে গায়েব হয়ে গেছে। সিসি ক্যামেরার যে সমস্ত ওয়্যার ছিল সেগুলো কেটে নেওয়া হয়েছে। এটা মুহূর্তের মধ্যে করার কথা না, দীর্ঘ সময় নিয়ে এই ঘটনা হওয়ার কথা। আমরা যতটা জানি যে হার্ড ডিস্ক, যেটা আমরা জেনেছি সংবাদ মাধ্যম থেকে, হার্ড ডিস্কটাও নাকি নিয়ে গেছে। সে হার্ড ডিস্ক যদি সিসিটিভি থেকে বা ক্যামেরা থেকে আলাদা করতে হয়, অনেকগুলো পয়েন্ট রয়েছে যা দীর্ঘ সময় দরকার। রিটার্নিং অফিসার যে কমপ্লেক্সে থাকে সেখানে উত্তর ত্রিপুরা জেলা শাসকের দপ্তর রয়েছে, নির্বাচন দপ্তর রয়েছে, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের দপ্তর রয়েছে, এছাড়াও অন্যান্য জেলা পরিষদের অফিস রয়েছে, খাদ্য দপ্তর রয়েছে, বিভিন্ন দপ্তর রয়েছে। ব্যাপক অংশের মানুষের উপস্থিতিতে কতিপয় দুর্বৃত্ত এসে সিসিটিভি, ভিডিওগ্রাফি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ম্যাটেরিয়াল নিয়ে যেতে পারে। এটা কি করে সম্ভব? অসম্ভব। আমরা থানায় খবর নিচ্ছিলাম, 11 তারিখের ঘটনা, সকাল প্রায় 9:30 থেকে 10টার মধ্যে ঘটনা। রিটার্নিং অফিসার, ধর্মনগর মিউনিসিপাল কাউন্সিল ইলেকশন, তার অফিস থেকে ধর্মনগর পুলিশ স্টেশনের দূরত্ব প্রায় 8 কিলোমিটার। 11 তারিখ কোনো এফআইআর হয়নি। 12 তারিখ রাত পর্যন্ত, প্রায় 9টা পর্যন্ত আমরা খোঁজ দিচ্ছিলাম, কোনো এফআইআর হয়নি। প্রায় 36 ঘন্টা অতিক্রান্ত, তারপরে কোনো এফআইআর হলো না। তার পরবর্তী সময় এফআইআর হয়েছে কিনা আমি ঠিক জানি না, কিন্তু রাত প্রায় 9টা পর্যন্ত কোনো এফআইআর তখনও হয়নি। এটা গুরুত্বপূর্ণ ইস্যু। নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত, নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত একজন আধিকারিকের অফিস থেকে নির্বাচন সংক্রান্ত তথ্যাদি গায়েব হয়ে গেল, চুরি হয়ে গেল, তারপরে কোনো অভিযোগ নেই 36 ঘন্টার মধ্যে। এই প্রশ্ন জনমনে সন্দেহের বাতাবরণ সৃষ্টি হচ্ছে। যেভাবে অফিস থেকে চুরি হয়েছে বা ডাকাতি হয়েছে, যাই হয়েছে, যেভাবে যদি এফআইআর হয়ে থাকে সেখানে নিশ্চয়ই লিপিবদ্ধ থাকবে। আমার প্রশ্ন, রিটার্নিং অফিসারের অফিসের নিরাপত্তার দায়িত্বে কে ছিলেন? কার দায়িত্ব? আর অফিস
নির্বাচন কমিশনের মেশিনারি, নিছক একটা দপ্তর না। নির্বাচন কমিশনের নিয়ন্ত্রিত রিটার্নিং অফিসারের দপ্তর। রিটার্নিং অফিসার নির্বাচন কমিশনের পক্ষে কমিশনের হয়ে কমিশনের তত্ত্বাবধানে নির্বাচনী কার্য পরিচালনা করে থাকেন। তাহলে প্রশ্ন, খোদ নির্বাচন কমিশনই কি নিরাপত্তাহীন? এই রাজ্যের সাধারণ মানুষের তো কোনো নিরাপত্তা নেই, মত প্রকাশের অধিকার নেই, স্বাধীনভাবে কথা বলবার অধিকার নেই, সাংস্কৃতিক কর্মকাণ্ডের অধিকার নেই, রাজনৈতিক কর্মসূচি রূপায়ণের অধিকার নেই। জঙ্গলের রাজত্বকেও হার মানিয়েছে বিজেপি আইপিএফটি জোট শাসন। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আজকে তো আমরা লক্ষ্য করছি খোদ নির্বাচন কমিশনও নিরাপত্তাহীন। খোদ নির্বাচন কমিশনই কি সন্ত্রাসের শিকার, গুন্ডারাজের শিকার? গুন্ডারাজের হাতে খোদ নির্বাচন কমিশন আজকে আক্রান্ত, ধর্ষিত। এই তথ্য লুপাটের একটা প্রশাসনিক ষড়যন্ত্র কিনা। আমি এর প্রসঙ্গে কিছু বিষয় আমি তুলে ধরতে চাই। সংবাদ মাধ্যমে আমি এই বিষয়গুলো তুলে ধরতে চাই। ধর্মনগর রাজবাড়িতে 21 নং ওয়ার্ডের টিএমসির মহিলা প্রার্থী বাড়ি বাড়ি প্রচার করছিলেন, আক্রান্ত হলেন শাসক দলীয় দুর্বৃত্তদের হাতে। আমরা তার তীব্র নিন্দা করছি। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আমরা নির্বাচন কমিশনকে অনেক আগেই আমরা বলেছিলাম, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীদের জন্য নিরাপত্তা রক্ষী নিয়োগ করতে হবে। এ রাজ্যে তো আইনের শাসন নেই, ডবল ইঞ্জিনের সরকার। তারা দাবি করে রাজ্য এক দলের সরকার, কেন্দ্রে একই দলের সরকার। 299টা প্রতিশ্রুতি দিয়েছিলেন 18 নির্বাচনের আগে, একটা প্রতিশ্রুতি রূপায়ণ করতে পারেননি। এখন মানুষের মুখোমুখি হতে পারছেন না, ভীত সন্ত্রস্ত। সেই জন্য তারা ভোট পেয়ে জিততে চান না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চান। সেই জন্য কোনো প্রার্থী সামনে থাকতে পারবে না, এমনকি নির্দল প্রার্থী। বিজেপি দাবি করে তারা নাকি পৃথিবীর সর্ববৃহত্তম রাজনৈতিক দল, আজকে নির্দল প্রার্থীর মুখোমুখি হতে পারছে না, সভা করতে পারছে না, আমাদের প্রার্থীরা বাড়ি বাড়ি যেতে পারছে না। আজকেও আমাদের 9 নং ওয়ার্ডের প্রার্থী যখন বাড়ি বাড়ি প্রচার করছিলেন, সে সময় বাধা সৃষ্টি করা হয়। কেন চলবে? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারকে, রাজ্য পুলিশ প্রশাসনকে, নির্বাচন দপ্তরকে প্রত্যেক প্রার্থী, প্রত্যেক রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার কার্যে শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে তারা যাতে তাদের রাজনৈতিক বক্তব্য মানুষের কাছে নিয়ে যেতে পারে, সেই জন্য নির্বাচন কমিশন যথোপযুক্ত উদ্যোগ গ্রহণ করুন, আমরা এই দাবি করছি। মহকুমা শাসক দপ্তর আমরা লক্ষ্য করলাম নির্বাচন কমিশনের যে বিধি নিষেধ অনুযায়ী 3 তারিখ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যায়। 5 তারিখ মনোনয়নপত্র পরীক্ষা হবে, 8 তারিখ বিকেল 3টে পর্যন্ত প্রার্থী পদ প্রত্যাহার করা যাবে। এরই মধ্যে আমাদের 3 নং ওয়ার্ডের প্রার্থী, সিপিআইএম প্রার্থী নিকুঞ্জ দেবনাথ 4 নভেম্বর, সেদিন দীপাবলির সরকারি ছুটি ছিল। ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী NIT
এনআই অ্যাক্ট অনুযায়ী ছুটির দিনে কোনো ধরনের নির্বাচনী কাজ হতে পারে না। একদল দুর্বৃত্ত রাজনৈতিক সন্ত্রাসী বলপূর্বক নিকুঞ্জ দেবনাথকে তার দিঘলবাগের বাড়ি থেকে তুলে নিয়ে এসে ছুটির দিনে রিটার্নিং অফিসারের দপ্তরে নিয়ে যায়। রিটার্নিং অফিসার তাকে একটি ছাপানো কাগজ দেয়। ভয়ের মুখে সেই কাগজে তিনি স্বাক্ষর করেন এবং সেটা রিটার্নিং অফিসার হাতে তুলে দেন। সেটা হচ্ছে 4 নভেম্বর। 4 নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র পরীক্ষা হয়নি। মনোনয়নপত্র পরীক্ষা হবে 5 নভেম্বর। মনোনয়নপত্র যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো প্রার্থী বৈধ প্রার্থী না। মনোনয়নপত্র পরীক্ষার আগে পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র অর্থাৎ তার প্রার্থী পদ প্রত্যাহার করতে পারেন না। 5 তারিখ স্ক্রুটিনি হলো, অর্থাৎ মনোনয়নপত্র পরীক্ষা হলো। রিটার্নিং অফিসার জানালেন সিপিআইএম এর সবকটি প্রার্থী যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তার সাথে 5 তারিখ পর্যন্ত বৈধ নিকুঞ্জ দেবনাথ প্রার্থী। নিকুঞ্জ দেবনাথকে 4 তারিখ রিটার্নিং অফিসারের অফিস থেকে বের হওয়ার পরেই সেই দুর্বৃত্ত দল তাকে ভয় দেখাতে থাকে যে এই ঘটনা কাউকে বলা যাবে না, কোথাও মুখ খোলা যাবে না, তাহলে তার প্রাণনাশ হবে, তার পরিবারেরও প্রাণনাশের আশঙ্কা থাকবে। প্রাণ ভয়ে প্রাণ বাঁচাতে বিধ্বস্ত নিকুঞ্জ দেবনাথ আর বাড়ি ফিরেননি। তিনি চলে যান অন্যত্র। আমরাও যোগাযোগ করতে পারছিলাম না, পরিবারজনরাও যোগাযোগ করতে পারছিলেন না। পুনরায় অন্যান্য প্রার্থীদের যেভাবে ভয় ভীতি হুমকি দেখানো হচ্ছে, শুধু বামপন্থীদের প্রার্থী না, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তাদের প্রার্থীদেরকে হুমকি দেওয়া হয়েছে শাসক দলের পক্ষ থেকে। পরবর্তী সময় 8 তারিখ আবার একদল দুর্বৃত্ত নিকুঞ্জ দেবনাথের বাড়ি যায়, তার পরিজনদের কাছ থেকে জানতে চায় কোথায় নিকুঞ্জ দেবনাথ। নিকুঞ্জ দেবনাথকে ফিরে আসতেই হবে, কারণ তার প্রার্থীপদ প্রত্যাহার করতে হবে। পরিজনরা বলে যে তারা জানেন না তিনি কোথায় আছেন। তারা হুমকি দেয় তার একাদশ শ্রেণীতে পাঠরত তার সন্তানকে তারা অপহরণ করে নিয়ে যাবে। কিন্তু পরিবার পরিজনদের হুমকির মুখে, ভয়ের মুখে, যেহেতু তাদের জানা ছিল না কোথায় নিকুঞ্জ দেবনাথ রয়েছে, সেই জন্য তিনি পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য দিতে পারেনি। আমরা নিশ্চিত নিকুঞ্জ দেবনাথ যদিও স্কুটিনিতে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে, সেই জন্য 8 তারিখ 3টার পরে রিটার্নিং অফিসার প্রার্থীদের যে তালিকা প্রকাশ করলেন সেখানে নিশ্চিতভাবে নিকুঞ্জ দেবনাথের নাম থাকবে, কিন্তু আমরা দেখলাম নিকুঞ্জ দেবনাথের নাম নেই। মধ্যে বলপূর্বক আমাদের 5টি আসনের প্রার্থী পদ তারা প্রত্যাহার করিয়ে নেয়, যার মধ্যে 3 নম্বর ওয়ার্ডও রয়েছে। এবং ইতিমধ্যে এখন আমরা জানছি যারা প্রার্থীপদ প্রত্যাহার করছেন তারা অনেকেই স্কুটিনির আগেই তাদের কাছ থেকে জোর করে স্বাক্ষর করে নেওয়া হয়েছে। এই ভিডিও ফুটেজ যদি পাওয়া যেত তাহলে বোঝা যেত আসলে সত্যিকারের কতজনের বৈধভাবে তাদের প্রার্থী পদ থেকে প্রত্যাহার করেছেন। গোটা প্রক্রিয়াটা এখন একটা প্রহসনে পরিণত হয়েছে। আমরা দুইজন নির্দল প্রার্থীকে আমরা সমর্থন দিয়েছি সিপিআইএম দলের পক্ষ থেকে। তাদের প্রতীক হচ্ছে ব্যাটারি টর্চ। সব মিলিয়ে এই নির্বাচনে আমাদের 22 জন প্রার্থী রয়েছে।
বর্তমান অস্থির ভয়ঙ্কর রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আমাদের রাজনৈতিক কৌশল প্রচারের রাজনৈতিক কৌশল আমরা পরিবর্তন করেছি। ব্যাপক সাড়া পাচ্ছি মানুষের কাছ থেকে। মানুষ দায়িত্ব নিচ্ছেন, আমাদের বলছেন আসতে হবে না, আপনারা তো আক্রান্ত হয়ে যাচ্ছেন, আপনাদের আসতে হবে না, আমরাই দায়িত্ব নিচ্ছি। কারণ এই পরিস্থিতির অবসান ঘটাতে হলে আমাদেরকেই ভূমিকা নিতে হবে। বিজেপি দলের মধ্যে যারা প্রগতিশীল অংশের মানুষ আছেন তারাও বলছেন এই অবস্থার অবসান ঘটুক। এই অবস্থার যদি অবসান না ঘটে আমাদের এই শহরের যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, এই শহরে যে রাজনৈতিক পারস্পরিক মতাদর্শগত বিরোধ থাকলেও পারিবারিক সামাজিক রাজনৈতিক যে সম্পর্ক রয়েছে, যে অটুট সম্পর্ক, বাম শাসনে যেখানে আমরা উৎসবের মেজাজে ভোটে অংশ নিতে পারতাম, আজকে এই পরিস্থিতি অস্তমিত। গত 7 তারিখ সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে সচিব রাজ্য নির্বাচন কমিশনের কাছে আমরা চিঠি দেই, সমগ্র ঘটনা জানিয়ে আমরা চিঠি দেই এবং নিকুঞ্জ দেবনাথের প্রার্থী পদ রক্ষা করবার জন্য আমরা আবেদনও করি। পরবর্তী সময়ে আমরা কোনো উত্তর না পেয়ে আবার 10ই নভেম্বর সচিব নির্বাচন কমিশনকে আরেকটা চিঠি দিই এবং সেই চিঠিতে আমরা 3টা বিষয় উল্লেখ করি, জানতে চাই। একটি বিষয় হচ্ছে যে প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে, যিনি তার প্রার্থীপদ নির্দিষ্ট সময়ে প্রত্যাহার করেননি, তার নাম কেন প্রার্থী তালিকার মধ্যে নেই। আমরা 3টি বিষয় জানতে চেয়েছি। একটা হতে পারে আরও অফিসের কোনো ভুলের জন্য সেই নামটা বাদ গেছে। কমিশনের কাছে আমরা আবেদন করেছি আরও অফিসকে যেন নির্দেশ পাঠায় এই ভুল সংশোধন করে নেওয়ার জন্য। দ্বিতীয় যে বিষয়টা আমরা উল্লেখ করবার চেষ্টা করেছি সেটা হচ্ছে যদি নিকুঞ্জ দেবনাথের মনোনয়নটা অবৈধ বা নিকুঞ্জ দেবনাথ অযোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হয়, তাহলে তার বৈধতার প্রশ্নে কেন অযোগ্য বলে বিবেচিত হবে সেই বিষয়টা যেন আমাদেরকে জানায়। যদিও মনোনয়নপত্র স্ক্রুটিনিতে নিকুঞ্জ দেবনাথের মনোনয়নপত্রকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এই নেতৃত্বে রাজ্যে পৌর নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠুভাবে পরিচালিত হবে এই প্রত্যাশা কি করা? নির্বাচনের সভাগুলোতে বলছে এই রাজ্যে নাকি গত 44 মাসে উন্নয়নের ধারা বইছে, আর মানুষ বলছে উন্নয়ন না, সন্ত্রাসের বন্যা বইছে।